1991 সালের পরে 2026 দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন দেখল দেশের মানুষ। নির্বাচনে 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা 2/3, ফলে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। গণমাধ্যম প্রথম আলো সূত্র বলছে, এই নির্বাচন ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা, তবুও ফলাফল নিশ্চিত। এই নির্বাচন ঘিরে দেশের মানুষের আগ্রহ, প্রশ্ন ছিল তুঙ্গে। এই রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রিক মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 24 জুলাই 2026 বহুমাত্রিক সমালোচনা, বিরোধিতার পর গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই আলোচনা চলছিল কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। অবশেষে সেই প্রশ্নেরও সমাধান এলো। রাষ্ট্রপতি নির্বাচিত হলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল। কিন্তু কোথাও একটা কিন্তু ঠিক রয়ে গেল। বর্তমানে বাংলাদেশের সংবিধানের 48-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী মির্জা ফখরুল রাষ্ট্রের প্রধান ব্যক্তি। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে তার অবস্থান এখন সবার ওপরে। তিনি ভালো, সৎ ও ভালো পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবেও প্রসিদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতা প্রশ্নে তিনি কি কেবলই আনুষ্ঠানিকতার প্রতিমূর্তি, নাকি ক্ষমতা দৃশ্যমান কেন্দ্রের বাইরে থেকেও তিনি রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ প্রতীক? এছাড়াও জনতার আগ্রহ আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা কি, রাষ্ট্রপতি কি কি সুবিধা পান, এসব বিষয়ে আমরা এবার একটু এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেখি। প্রথমেই দেখি বাংলাদেশ রাষ্ট্রে রাষ্ট্রপতির কাজ এবং ক্ষমতা কি। বাংলাদেশ রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের নয়। ফলে রাষ্ট্রপতি পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই 2 ক্ষেত্রে রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা ভোগ করেন। এছাড়াও রাষ্ট্রপতির উল্লেখযোগ্য দায়িত্ব কাজের মধ্যে রয়েছে সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে গৃহীত বিলে সম্মতি দান, 72 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ আহ্বান ও মুলতবি, 49 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা প্রদর্শন বা দণ্ডহ্রাস, 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের অবর্তমানে জরুরি প্রয়োজনে অধ্যাদেশ জারি, 61 অনুচ্ছেদ অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন এবং 141 ক অনুচ্ছেদ অনুযায়ী দেশে জরুরি অবস্থা জারি করার সাংবিধানিক ক্ষমতা। এর বাইরে রাষ্ট্রপতি পদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাংবিধানিক দায়মুক্তি। সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি আদালতের জবাবদিহিতার ঊর্ধ্বে। কার্যকাল চলাকালে রাষ্ট্রপতিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। তবে রাষ্ট্রপতি জবাবদিহিতার বাইরে নন। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদের 2/3 সদস্যের ভোটে তাকে অভিশংসন বা অপসারণ করা সম্ভব। 2002 সালে তৎকালীন বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগের ঐতিহাসিক নজির বাংলাদেশে রয়েছে। পরে অবশ্য তিনি পদত্যাগ করেছিলেন। এছাড়া দ্য প্রেসিডেন্টস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতি মাসিক বেতন হিসেবে সম্পূর্ণ আয়কর মুক্ত 1,20,000 টাকা পান। রাষ্ট্রপতির যাতায়াতের গাড়ি, বিদেশ সফরের খরচ, বসবাসের জন্য ঐতিহ্যবাহী বঙ্গভবন সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ করা হয়। রাষ্ট্রপতি বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয়ের জন্য প্রতি বছর 2 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ পান। চিকিৎসা সুবিধার ক্ষেত্রে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সরকারি খরচে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া বিমান ভ্রমণের বিমা সুবিধা হিসেবে প্রতি বছর তার জন্য 27 লাখ টাকা বরাদ্দ থাকে। রাষ্ট্রপতিরা অবসর বা পদত্যাগের পরও রাষ্ট্রীয় আইন অনুযায়ী জীবনভর অবসরকালীন সুবিধা ভোগ করেন। আবারও পুরনো প্রশ্নে ফিরি।
দায়িত্ব এবং কাজের ক্ষেত্রে কতটা স্বাধীন রাষ্ট্রপতি? সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সকল কাজে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সিদ্ধান্ত নিতে হয়। তিনি প্রধানমন্ত্রীর সমান্তরাল কোনো রাজনৈতিক কর্তৃত্বও নন। রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন সিদ্ধান্ত তার হাতে নেই। এই জায়গা থেকেই অনেক বিশ্লেষক রাষ্ট্রপতির পদকে সেরিমোনিয়াল বা আলংকরিক বলে অভিহিত করেন, কিন্তু রাষ্ট্রপতি পদকে পুরোপুরি আলংকরিক বলার ক্ষেত্রে কিছুটা ভিন্নমত পোষণ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম খালেকুজ্জামান। তার মতে, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা সীমিত হলেও তার সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপ্রধানের প্রকৃত শক্তি অনেক সময় সরকারি বা রাজনৈতিক নির্দেশ দেওয়ার ক্ষমতা নয়, কিন্তু সাংবিধানিক সংকটে সঠিক প্রশ্ন তোলার ক্ষমতা তার রয়েছে। বাংলাদেশ রাষ্ট্র সবকালই রাষ্ট্রপতি হিসেবে একজন ভালো, যোগ্য, প্রসিদ্ধ, ব্যক্তিত্ববান এবং অধিকার সচেতন মানুষকে চেয়েছেন, কিন্তু দুঃখজনক হলেও বেশিরভাগ সময় পেয়েছেন রাবার স্ট্যাম্প, অর্থাৎ সরকারের মতের বাইরে তার কোনো মতামত থাকেনি। ফলে এখানে এসেই আবারও প্রত্যাশার স্বপ্নে আসে প্রশ্নের ছায়া। ভালো রাজনীতিবিদ খ্যাত মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলেন, কিন্তু তিনি রাবার স্ট্যাম্প ধারণাকে ভেঙে সংবিধানসম্মত সবটুকু ক্ষমতার সদ্ব্যবহার করতে পারবেন? সুপ্রিম কোর্টের আইনজীবী এম খালেকুজ্জামানের মতে, রাষ্ট্রপতি ক্ষমতা নয়, সীমারেখার প্রহরী। ফলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, ক্ষমার আবেদনের ন্যায্যতা কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভারসাম্য রক্ষায় একজন সৎ, স্বাধীনচেতা রাষ্ট্রপতির গুরুত্ব টের পাওয়া যায়। প্রশ্ন রেখেই শেষ করতে চাই আজকের আলাপ। মির্জা ফখরুল কি শুধু বঙ্গভবনের বাসিন্দা হয়েই থাকবেন, নাকি রাষ্ট্রের ভারসাম্য রক্ষার সেই নীরব শক্তি হয়ে উঠবেন যার কথা সংবিধান বলে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।